বিবিএ লার্নিং এর আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের এই ভিডিওটি হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্টস অধ্যায়ের তৃতীয় ভিডিও। এর আগে দুইটি ভিডিওতে এই অধ্যায় হতে দুটি বুট কোয়েশ্চেনের অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের ভিডিওটিতেও একটি বুট কোয়েশ্চেনের অঙ্ক সমাধান করেছি। আমাদের আগের ভিডিওগুলোতে যে দুটি অঙ্ক সমাধান করেছিলাম, আমাদের প্রতিটি অঙ্কে অ্যানালাইসিস অফ রয়্যালটি, এরপরে জার্নাল এন্ট্রিজ এবং নেসেসারি অ্যাকাউন্টগুলো করেছিলাম। আজকে যে অঙ্কটি করব সেই অঙ্কটিতে আমরা জার্নাল এন্ট্রি করব না, সরাসরি নেসেসারি অ্যাকাউন্টসগুলো করব। প্রথমে প্রশ্নটি পড়ে নিব। এক্স লিমিটেড took from Y Limited a lease of a coal field on টাকা 100 for each ton of ore extracted. এক্স লিমিটেড ওয়াই লিমিটেড হতে একটা কয়লার মাঠ ইজারা নিয়েছে এবং প্রতি টন উত্তোলনের জন্য 100 টাকা করে রয়্যালটি বা ভাড়া প্রদান করবে। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি পেড টাকা 16,000 পার annum এবং সর্বনিম্ন ভাড়া হবে বার্ষিক 60,000 টাকা। এনি পেমেন্ট ফর শর্ট ওয়ার্কিং আর রিকভারেবল অনলি ইন 2 years following that in which occurred. Any payment for short working are recoverable only in the 2 years. কোনো ধরনের শর্ট ওয়ার্কিং বা ঘাটতি যদি থাকে সেটা পরবর্তী 2 বছর পর্যন্ত পূরণ করা যাবে ফলোইং দ্যাট ইন হুইচ অকার্ড, অর্থাৎ যে বছর সংঘটিত হবে তার পরবর্তী 2 বছর পর্যন্ত। দি ফলোইং শোজ দ্য ফিগার্স অফ টন এক্সট্রাক্টেড। তাহলে কত টন উত্তোলন করা হয়েছে সেটি নিম্নরূপ। ফার্স্ট ইয়ার 520 টন 520 টন, সেকেন্ড ইয়ারে রয়েছে 600 টন 600 টন, থার্ড ইয়ার 610 টন 610 টন, ফোর্থ ইয়ার 650 টন 650 টন অ্যান্ড ফিফথ ইয়ার হচ্ছে 580 টন 580 টন। রিকোয়ার্ডে রয়েছে প্রিপেয়ার দ্য রয়্যালটি অ্যাকাউন্ট, ল্যান্ড লট অ্যাকাউন্ট অ্যান্ড শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এস লিমিটেড। তাহলে আমাদের যে রিকোয়ার্ডটি রয়েছে সেই রিকোয়ার্ডের মধ্যে কোনো জার্নাল এন্ট্রিজের রিকোয়ার্ড নাই, সরাসরি অ্যাকাউন্টগুলো প্রিপেয়ার করতে বলছে। রয়্যালটি অ্যাকাউন্টস করতে হবে, এরপরে ল্যান্ড লট অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে হবে। আমাদের যাদের যাবতীয় সমস্যা রয়েছে আমরা এর আগের দুইটি ভিডিও দেখে নিব। এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সেখান থেকে আগের ভিডিও দুটি দেখে নিতে পারবো এবং আমাদের জাবেদা যদি কোনো সমস্যা থাকে আমরা সেখান থেকে জাবেদাগুলো শিখে নিতে পারবো। আমাদের এই অ্যাকাউন্টসগুলো করতে গেলে আগে অ্যানালাইসিস অফ রয়্যালটিটা সম্পূর্ণ করে নিতে হবে। আমরা এখানে একটা টেবিল তৈরি করলাম। প্রথম কলামটা নিলাম ইয়ার, এর পরবর্তী কলামটা হচ্ছে আউটপুট টনস, এর পরবর্তী কলামে নিলাম অ্যাকচুয়াল রয়্যালটিস, এরপরে লিখলাম মিনিমাম রেন্ট। এরপরে গিয়ে আমরা শর্ট ওয়ার্কিংসের জন্য 4টা কলাম করেছি। প্রথমটা হচ্ছে সাফার্ট, এরপরে লিখলাম রিকোভড, এর পরবর্তীতে হচ্ছে রিটেন অফ, এরপরে শেষ কলামটা দিলাম সিএফ এর এবং এই টেবিলের শেষ যে কলামটি রয়েছে সেটি হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল। আমরা ইয়ারের মধ্যে প্রথমে লিখলাম ফার্স্ট ইয়ার। আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে টন রয়েছে 520 টন, তাই আমরা আউটপুট টনের মধ্যে 520 লিখলাম এবং প্রতি টনের রয়্যালটি হচ্ছে 100 টাকা। তাহলে আউটপুট টন 520কে যখন 100 দিয়ে গুণ করবো 52,000 টাকা আসবে। আমাদের প্রশ্ন লিখিত রয়েছে মিনিমাম রেন্ট হচ্ছে 60,000 টাকা, তাই আমরা মিনিমাম রেন্টের জায়গায় 60,000 টাকা বসিয়ে দিলাম। আমাদের প্রতিটা করে মিনিমাম রেন্ট 60,000 টাকা করে হবে। আমাদের অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 52,000 এবং মিনিমাম রেন্ট হচ্ছে 60,000। সেই হিসেবে 8,000 টাকা কাটতে রয়েছে, আমরা সাফার্ট হিসেবে 8,000 টাকা দেখিয়েছি। এর পরবর্তীতে আমরা সিএফ এর করে 8,000 টাকা ব্যালেন্স নিয়ে গেলাম। আমাদের অ্যামাউন্ট পেয়েবল হবে 60,000, অর্থাৎ এই ল্যান্ডলর্ডকে 60,000 টাকা পরিশোধ করতে হবে। এরপর আসছে সেকেন্ড ইয়ারে। আমাদের সেকেন্ড ইয়ারের আউটপুট টন হচ্ছে 600 টন, আমরা আউটপুট টন এসে 600 বসিয়েছি। প্রতি টন যদি 100 টাকা হয় 600কে 100 দিয়ে গুণ করলে 60,000 টাকা আসে। আমাদের মিনিমাম রেন্টও 60,000। এক্সট্রা রয়্যালটিস এবং মিনিমাম রেন্ট দুইটাই সমান হওয়ার কারণে আমাদের দ্বিতীয় বছরে কোনো ধরনের ঘাটতি নাই। এর আগের বছরে যে 8,000 টাকা ঘাটতি সিএফ এ ছিল সেটা নিচে নামিয়ে দিলাম, অ্যামাউন্ট পেয়েবল 60,000 টাকা হলো। এর পরবর্তী হচ্ছে থার্ড ইয়ার। আমাদের থার্ড ইয়ারের আউটপুট টন হচ্ছে 610, আমরা আউটপুট টনসের জায়গায় 610 610 বসালাম। প্রতি টন 100 টাকা, সেজন্য 610কে 100 দিয়ে গুণ করলে 61,000 টাকা আসে। আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 60,000 টাকা। আমাদের মিনিমাম রেন্ট 60,000, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 61,000। সেই হিসেবে আমাদের 1,000 টাকা বেশি হয়েছে। আমাদের যে 1,000 টাকার বেশি আউটপুট এসেছে, উৎপাদন হয়েছে, আমরা সেটি রিকুপ করতে পারবো। আমাদের প্রশ্নের সত্যের মধ্যে বলা আছে এনি পেমেন্ট ফর শর্ট ওয়ার্কিং আর রিকভারেবল অনলি ইন দ্য 2 years ফলোইং দ্যাট ইন হুইচ অকার্ড, অর্থাৎ যে বছর ঘটবে তার পরবর্তী 2 বছর পর্যন্ত রিকুপ করা যাবে। আমাদের প্রথম বছরে যে 8,000 টাকা কাটতি ছিল সেটা আমরা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই 2 বছর পর্যন্ত রিকুপ করতে পারবো। আমাদের 8,000 টাকা কাটতি ছিল, সেখান থেকে আমরা 1,000 টাকা রিকুপ করতে পারতেছি। 2 বছরের মধ্যে যদি রিকুপ করা না যায় তখন অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটাকে রিটেন অফ করে দিতে হবে। আমরা 8,000 টাকা থেকে 1,000 টাকা রিকুপ করেছি, অবশিষ্ট যে 7,000 টাকা আছে এই 7,000 টাকা আমাদের রিটেন অফ করে দিতে হবে। 7,000 টাকা রিটেন অফ করার পরে আমাদের অ্যামাউন্ট পেয়েবল হয় 60,000 টাকা।
এরপর আমরা ফোর্থ ইয়ারে গেলাম। ফোর্থ ইয়ারে আউটপুট টার্ন হচ্ছে 650 এবং 650, প্রতি টন 100 টাকা হলে 65,000, মিনিমাম রেন্ট আছে 60,000। আমাদের এখানে 5,000 টাকা অতিরিক্ত হয়েছে, কিন্তু আমাদের শর্ট ওয়ার্কিংসের সিএফএ কোনো ধরনের শর্ট ওয়ার্কিংস নাই, থাকলে আমরা 5,000 টাকা রিকুপ করতে পারতাম। তাই আমাদের অ্যামাউন্টস পেয়েবলে 65,000 বসে গেছে। এরপর হচ্ছে ফিফথ ইয়ারে আউটপুট টন হচ্ছে 580, তাই আমরা আউটপুট টনে 580 বসালাম এবং পার টন হচ্ছে 170 টাকা। 580কে 100 দিয়ে গুণ করলে 58,000 টাকা হয়। মিনিমাম রেন্ট হচ্ছে 60,000 টাকা। আমাদের অ্যাকচুয়াল রেন্ট 58,000, মিনিমাম রেন্ট হচ্ছে 60,000। তাহলে উৎপাদন হচ্ছে মিনিমাম রেন্ট বেশি, 2,000 টাকার কাটতি রয়েছে। সিএফএর করে 2,000 টাকা বসিয়ে দিলাম। অ্যামাউন্টস পেয়েবলের টাকা হচ্ছে 60,000 টাকা। আমাদের ফার্স্ট বছরের জন্য অ্যানালাইসিস অফ রয়্যালটি অ্যাকাউন্ট করে ফেলেছি। এরপর আমাদের ফার্স্ট রিকোয়ার্ড হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট করা, পরবর্তী রিকোয়ার্ড হচ্ছে ল্যান্ডলট অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করা। আমরা এরপরে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করার জন্য কর টেনে নিয়েছি। প্রথমে ডেটের জন্য গণ নিলাম, এরপর এক্সপ্লেনেশন টাকা, এর পাশে এসে ক্রেডিট পাশে ডেট এক্সপ্লেনেশন টাকার জন্য গণ নিয়েছি। আমরা যখন রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট করব, আমাদের উপরে অ্যানালাইসিস অফ রয়্যালটিতে যে অ্যাকচুয়াল রয়্যালটিসের করে টাকাটি থাকবে, সে টাকাটি জাবাদা করার সময় একবার ডেবিট হয় আর একবার ক্রেডিট হয়। প্রথমবার যখন আমরা এই টাকাটা জাবাদা করি তখন রয়্যালটি এক্সপেন্স ডেবিট হয়, ল্যান্ডলট ক্রেডিট হয়। আবার পরবর্তী জাবাদায় এসে প্রোডাকশন ডেবিট হয়, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট হয়। অর্থাৎ এই টাকা দিয়ে একবার রয়্যালটি এক্সপেন্স ডেবিট হয় আর একবার রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট হয়। সেজন্য আমরা যখন খতিয়ান করবো রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টের জন্য, তখন টাকাটি একবার ডেবিট পাশে বসিয়ে দিব আর একবার সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে বসিয়ে দিব। এখানে কোনো ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স কোনো ধরনের ব্যালেন্সই বের হয়ে আসবে না। আমরা যখন ডেবিট পাশে টাকা বসাচ্ছি তখন তার বিপরীতে নাম দিব ল্যান্ডলট, আবার যখন ক্রেডিট পাশে টাকা বসাবো তখন তার বিপরীতে নাম দিব প্রোডাকশন। আমাদের প্রতিটা ইয়ারের জন্য এরকমভাবে করতে হবে। প্রথম বছরের জন্য 52,000 টাকা আসছে, তাই আমরা প্রথম বছরে 52,000 টাকা অভিবাসী লিখে বন্ধ করে দিয়েছি। এরপরে দ্বিতীয় বছরের অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 60,000 টাকা, তাই আমরা একইভাবে ল্যান্ডলট এবং প্রোডাকশন লিখে দুই পাশে 60,000 টাকা লিখে বন্ধ করে দিয়েছি দুই টান দিয়ে। এর পরবর্তী বছর 61,000, চতুর্থ বছরে 65,000 এবং পঞ্চম বছরে 58,000 টাকা। তাই আমরা তৃতীয় বছর 61,000 টাকা অভিবাসী লিখে দুই টান দিয়ে বন্ধ করেছি। চতুর্থ বছরে 65,000 টাকা অভিবাসী লিখে দুই টান দিয়ে বন্ধ করে দিয়েছি এবং পঞ্চম বছরে এসে 58,000 টাকা অভিবাসী লিখে দুই টান দিয়ে বন্ধ করে দিয়েছি। আমাদের রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্টে করার জন্য শুধুমাত্র এই কাজটুকুই করতে হবে। এর পরবর্তীতে আমাদের ল্যান্ডলট অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে হবে। এরপর আমরা ল্যান্ডলট অ্যাকাউন্ট করার জন্য একইভাবে গড়টা টেনে নিয়েছি। আমাদের প্রত্যেক বছরে ল্যান্ডলটের জন্য দুইটা জাবেদা হয়। আমরা এখন ল্যান্ডলট অ্যাকাউন্টের খতিয়ান করব। আমাদের প্রতিটা বছরের প্রথম জাবেদায় ল্যান্ডলর্ডকে যে টাকাটা পেয়েবল করতে হবে সেটার জন্য একটি জাবেদা হয় এবং ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করার জন্য একটা জাবেদা হয়। আমাদের প্রথম বছরে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের প্রথম বছরে অ্যাকচুয়াল রয়্যালটি ছিল 52,000, কিন্তু ল্যান্ডলর্ডকে টাকা পেয়েবল করতে হবে 60,000। আমাদের 52,000 টাকার উৎপাদন হয়েছিল, 8,000 টাকা সাফ আট রয়েছে। আমরা 52,000 টাকা 8,000 টাকা এই দুটাকে নিয়ে একবার জাবেদা করতে হবে এবং তার বিপরীতে ক্রেডিট করতে হয় ল্যান্ডলর্ড। আবার ল্যান্ডলর্ডকে যখন টাকা পরিশোধ করবো তখন ল্যান্ডলর্ডকে ডেবিট করতে হয়, তার বিপরীতে ব্যাংক লিখতে হয়। সেজন্য আমরা যখন খতিয়ান করবো ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের প্রথম জাবেদায় আমাদের রয়্যালটি এক্সপেন্স ডেবিট হবে, শর্ট ওয়ার্কিংস থাকলে সেটাও ডেবিট হবে, তার বিপরীতে ল্যান্ডলর্ড ক্রেডিট হয়। সেজন্য আমরা ক্রেডিট পাশে লিখলাম, প্রথমে লিখলাম রয়্যালটি এক্সপেন্স 52,000 টাকা, আমাদের অ্যামাউন্ট পেয়েবল করতে হবে 60,000, 8,000 টাকা কাটতি আছে, তাই একই বছরের শর্ট ওয়ার্কিংস বলে লিখলাম 8,000 টাকা। আবার ল্যান্ডলর্ডকে যখন এই টাকাটা পরিশোধ করব তখন আমাদের ল্যান্ডলর্ড ডেবিট হয়, ব্যাংক ক্রেডিট করে। যেহেতু ল্যান্ডলর্ডেরই খতিয়ান করতেছি তাই আমরা ডেবিট পাশে ব্যাংক বলে 60,000 টাকা লিখে দিয়েছি। আমাদের ল্যান্ডলর্ডের অ্যাকাউন্ট এটা লেজার অ্যাকাউন্টও করতে বলে, বা আমরা ওয়াই লিমিটেড থেকে লিজ নিয়েছি, এই ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের জায়গায় ওয়াই অ্যাকাউন্টও লেখা যাবে। প্রথম বছর গেল, এবার দেখবো দ্বিতীয় বছরে। আমাদের দ্বিতীয় বছরের অ্যাকচুয়াল রয়্যালটি 60,000, মিনিমাম রয়্যালটি 7,000, অর্থাৎ এবছরে কোনো ঘাটতি নাই। আমরা সেকেন্ড ইয়ার বলে প্রথমে ক্রেডিট পাশে প্রথম জাবেদা রয়্যালটি এক্সপেন্স ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, সেজন্য ক্রেডিট পাশে এসে রয়্যালটি এক্সপেন্স বলে 60,000 টাকা লিখেছি। এর পরবর্তী জাবেদায় আমাদের ল্যান্ডলর্ডকে যখন টাকা পরিশোধ করবো তখন ল্যান্ডলর্ড ডেবিট হয়, ব্যাংক ক্রেডিট হয়, সেজন্য ডেবিট পাশে এসে ব্যাংক বলে 60,000 টাকা লিখেছি। আমরা পরবর্তী ইয়ারে যাব থার্ড ইয়ার। আমাদের থার্ড ইয়ারে অ্যাকচুয়াল রয়্যালটি ছিল 61,000, রিকুপ করেছি 1,000, অ্যামাউন্ট পে করেছি 60,000। তাই আমাদের পরবর্তী জাবেদায় এসে রয়্যালটি এক্সপেন্স বলে আমরা 61,000 টাকা লিখেছি। এই 61,000 টাকার মধ্যে 60,000 টাকা ল্যান্ডলর্ডকে পরিশোধ করেছি, অবশিষ্ট 1,000 টাকা আমরা রিকুপ করে দিয়েছি। তাহলে যে টাকাটা ল্যান্ডলর্ডকে পরিশোধ করেছি সেটা ব্যাংক বলে লিখেছি এবং যে শর্ট ওয়ার্কিংসটা রিকুপ করেছি সেটা শর্ট ওয়ার্কিংস বলে 1,000 টাকা লিখেছি। উভয় পাশে 61,000 টাকা যোগ করে নিচে নামিয়ে দিয়েছি। এবার যাবো আমাদের ফোর্থ ইয়ারে। আমাদের ফোর্থ ইয়ারে অ্যানালাইসিস অফ রয়্যালটি যদি খেয়াল করে দেখি, আমাদের অ্যাকচুয়াল রয়্যালটি হচ্ছে 65,000 এবং অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 65,000। তাই আমাদের
চতুর্থ বছর যখন ল্যান্ডলর্ডের জন্য অ্যাকাউন্টস করব, আমরা প্রথমে ক্রেডিট পাশে রয়্যালটি এক্সপেন্স বলে 65,000 টাকা লিখব। এর পরবর্তীতে আমাদের ল্যান্ডলর্ড ডেবিট হয়, ব্যাংক ক্রেডিট হয়, সেজন্য আমরা ডেবিট পাশে এসে 65,000 টাকা বসিয়ে দিয়েছি। এখানে কোনো শর্ট ওয়ার্কিংস নাই এবং কোনো ধরনের টাকা রিকুপ করা হয় নাই। শর্ট ওয়ার্কিংস থাকলে এখানে আসবে, রিকুপ করলে আসবে। শর্ট ওয়ার্কিংস থাকলে ক্রেডিট পাশে বসাতে হবে এবং শর্ট ওয়ার্কিংস যদি রিকুপ করতে হয় ল্যান্ডলর্ড অ্যাকাউন্টের ডেবিট পাশে বসাতে হবে। তাহলে চতুর্থ বছরে 65,000 টাকা যোগ করে দিলাম। এবার যাব ফিফথ ইয়ারে। আমাদের ফিফথ ইয়ারের মধ্যে 58,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি ছিল, 2,000 টাকা কাটতি ছিল। তাই আমরা যখন ক্রেডিট পাশে টাকা বসাবো, রয়্যালটি এক্সপেন্স বলে 58,000 টাকা বসাইতে হবে, শর্ট ওয়ার্কিংস বলে যে 2,000 টাকা কাটতি আছে সেটা বসাইতে হবে। 58,000 আর 2,000 টাকা যোগ করলে 60,000 টাকা হয়। এর পরবর্তীতে ল্যান্ডলর্ডকে যে 60,000 টাকা পরিশোধ করেছি সেটার জন্য জাবেদা দিতে হবে। সেটা জাবেদা দিতে গেলে ডেবিট পাশে লিখতে হয়, নাম দিতে হয় ব্যাংক, টাকার পরিমাণ হবে 60,000 টাকা। 58,000 2,000 যোগ করে 60,000 নামিয়ে দিলাম, এদিকে 60,000 টাকা নামিয়ে দিলাম। আমাদের তিনটা রেকর্ড ছিল। প্রথম রেকর্ড হচ্ছে রয়্যালটি এক্সপেন্স অ্যাকাউন্ট, সেটা সম্পন্ন করেছি। দ্বিতীয় রেকর্ড হচ্ছে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, সেটাও সম্পন্ন করেছি। এখন আমরা আমাদের 3 নম্বর রেকর্ডে চলে যাব। আমাদের 3 নম্বর রেকর্ডটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। আমাদের শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে গেলে আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটি থেকেই করতে হবে। আমাদের ফার্স্ট ইয়ারের মধ্যে শর্ট ওয়ার্কিং ছিল 8,000। আমাদের এই 8,000 টাকা শর্ট ওয়ার্কিং জাবেদা করার সময় শর্ট ওয়ার্কিংস ডেবিট হয়, তার বিপরীতে ল্যান্ডলর্ডটাকে। তাই আমরা ফার্স্ট ইয়ার লিখে ডেবিট পাশে লিখেছি, যেহেতু বিপরীত হিসাবটা লিখতে হবে তাই আমরা ল্যান্ডলর্ড লিখলাম। টাকার পরিমাণ হচ্ছে 8,000 টাকা এবং ফার্স্ট ইয়ারে আমাদের ব্যালেন্স সিডি বের হয়ে আসতেছে 8,000 টাকা। প্রথম বছরের যেটা ব্যালেন্স সিডি সেটা দ্বিতীয় বছরের জন্য ব্যালেন্স বিডি হয়ে যাবে। তাই আমরা সেকেন্ড ইয়ারে এসে ব্যালেন্স বিডি লিখলাম 8,000 টাকা। এর পরবর্তীতে আমাদের সেকেন্ড ইয়ারে যদি খেয়াল করে দেখি অ্যানালাইসিস অফ রয়্যালটিতে, সেকেন্ড ইয়ারে কোনো ধরনের সাফার নাই, কোনো ধরনের রিকুপ নাই, কোনো ধরনের রিটার্ন অফও নাই। তাই আমাদের দ্বিতীয় বছরের জন্য ব্যালেন্স সিডি বের হয়ে আসবে 8,000 টাকা। যেটা দ্বিতীয় বছরের জন্য ব্যালেন্স সিডি সেটা তৃতীয় বছরে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে। আমরা ব্যালেন্স বিডি বলে তৃতীয় বছরের জন্য 8,000 টাকা লিখলাম। এরপরে যদি আমরা তৃতীয় বছরের অ্যানালাইসিস অফ রয়্যালটি খেয়াল করে দেখি, আমাদের শর্ট ওয়ার্কিংস থেকে 1,000 টাকা রিকুপ করা হয়েছে, 7,000 টাকা রিটার্ন অফ করা হয়েছে। আমরা যে টাকাটা রিকুপ করব সেটা ল্যান্ডলর্ড বলে লিখব ক্রেডিট পাশে, এবং যে টাকাটা রিটার্ন অফ করব সেটা ইনকাম সামারি বলে ক্রেডিট পাশে লিখব। আমাদের রিকুপ করা হয়েছে 1,000 এবং রিটার্ন অফ করা হয়েছে 7,000। 1,000 আর 7,000 যোগ করলে 8,000 টাকা হয়। এখানে ডেবিট পাশের যোগ করলেও 8,000 টাকা, ক্রেডিট পাশের যোগ করলেও 8,000 টাকা। তাই আমাদের এখানে কোনো ব্যালেন্স সিডি বের হয়ে আসবে না। ব্যালেন্স সিডি বের না হওয়ার কারণে আমাদের কোনো ধরনের ব্যালেন্স বিডি নাই। এরপরে যদি আমরা ফোর্থ ইয়ারে খেয়াল করে দেখি, আমাদের ফোর্থ ইয়ারের মধ্যে কোনো ধরনের শর্ট ওয়ার্কিং ছিল না এবং আগের বছরে কোনো ব্যালেন্স ছিল না। তাই আমরা সরাসরি ফিফথ ইয়ারে চলে যাচ্ছি। আমাদের ফিফথ ইয়ারের মধ্যে শর্ট ওয়ার্কিংসের মধ্যে 2,000 টাকা শর্ট ওয়ার্কিংস আছে, কারণ আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 60,000 টাকা, সে কারণে আমাদের উৎপাদন হয়েছে 58,000 টাকা। সেই হিসেবে আমাদের 2,000 টাকা শর্ট হচ্ছে। আমরা এখন এই 2,000 টাকার জন্য খতিয়ান করব। এই 2,000 টাকা খতিয়ান করতে গেলে আমাদের ডেবিট পাশে বসাইতে হবে। আমরা ল্যান্ডলর্ড বলে ডেবিট পাশে 2,000 টাকা বসিয়েছি। ডেবিট পাশে বসানোর কারণ হচ্ছে আমাদের প্রথম জাবেদার মধ্যে রয়্যালটি এক্সপেন্স ডেবিট করতে হয়, শর্ট ওয়ার্কিংস ডেবিট করতে হয়, তার বিপরীতে ল্যান্ডলর্ডকে ক্রেডিট করতে হয়। তাই আমরা ডেবিট পাশে বসিয়েছি, নাম দিয়েছি ল্যান্ডলর্ড, টাকার পরিমাণ হবে 2,000 টাকা এবং ফিফথ ইয়ারে গিয়ে আমাদের ব্যালেন্স সিডি বের হয়ে আসতেছে 2,000 টাকা। আমরা 2,000 টাকা যোগ করে নিচে নামিয়ে দিলাম। আমাদের 3টা রেকর্ড ছিল, 3টা রেকর্ডই এখানে সম্পন্ন হলো। আমাদের এই খতিয়ানগুলো পারতে হলে অবশ্যই এর আগে জাবেদাগুলো ভালোভাবে পারতে হবে। আমাদের আগের 2টা ভিডিওতে জাবেদাগুলো খুব ভালোভাবে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, তাই যাদের জাবেদার মধ্যে সমস্যা রয়েছে তাদেরকে আগের 2টি ভিডিও ভালোভাবে দেখে নেওয়ার জন্য বলা হলো।